আয়নাঘর কোনো কল্পনা নয়, এর মাধ্যমে আওয়ামী লীগ ফ্যাসিবাদ কায়েম করেছে বলে মন্তব্য করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। জানান, ভারতে পাচারের আগে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকেও রাখা হয়েছিল আয়নাঘরে। এ নিয়ে আরও জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল বাশার, আপনি র্যাবের গোপন বন্দিশালা পরিদর্শনে এই পুরোটা সময় সঙ্গে যুক্ত ছিলেন। আপনার কাছে বিস্তারিত কি তথ্য আছে আমাদেরকে জানাবেন। আমি দেখুন, আমরা এতদিন বিশেষ করে এটি তো 5 আগস্টের ক্ষমতা পরিবর্তনের পরপরই সেটি সামনে এসছে এবং এর আগে প্রফেসর ইউনূস তিনি যখন প্রধান উপদেষ্টা সেই সময় একবার সেটিতে তিনি গিয়েছিলেন এবং বিভিন্ন সময় তদন্ত দল গেছে, কিন্তু গণমাধ্যমের ক্যামেরা এরকম স্বাধীনভাবে ভেতরে ঘুরে দেখার সেই সুযোগ কিন্তু এইভাবে অবাধভাবে এর আগে হয়নি। তো আমরা যেটি দেখে এসেছি এখানে আমরা সহ গণমাধ্যম কর্মীরা যারা ছিলেন, এটি সরাসরি দেখে আসলে সেটি কল্পনা করাও যায়নি যে একজন মানুষকে কিভাবে ছোট্ট একটি ঘরে, আপনি দেখুন এমন এমন ঘর পেয়েছি আমরা যেটিতে আসলে শোয়া সম্ভব না, এভাবে যতক্ষণ থাকবে সেটি বসে ছাড়া আসলে দাঁড়িয়ে থাকাও ঠিকমতো সম্ভব না এবং শোয়াও সম্ভব না। ছোট হয়তো 2 ফিট বাই 5 ফিট অথবা 3 ফিট বাই 4 ফিট এরকম ছোট ছোট রুম। আর কিছু রুম আছে যেগুলো একেবারে আড়ে হয়তো চওড়া হচ্ছে, সেগুলোর প্রস্থ হয়তো 3 ফিট, চওড়া বা দৈর্ঘ্য আছে হয়তো 6 ফিট বা 7 ফিট, সেগুলোতে কোনো রকম শোয়া যায়। এই যে বাড়িটি আমরা দেখেছি এটি র্যাব 1-এ উত্তরায়, একেবারে র্যাব 1-এর একেবারে ভেতরের দিকে, সেখানে যে ক্যান্টিন যেটি রয়েছে, রান্নাঘর, তার ঠিক পেছনে একটি পরিত্যক্ত বাড়ি 2 তলা এবং সেই বাড়িটি আপনি যেই চিত্র এখন দর্শকরা যেটি দেখতে পাচ্ছেন তার ভেতরেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তিনি কিন্তু ব্রিফ করছিলেন ভেতরে কি কি আছে, কি হয়েছে। এবং তার আগে আমরা গণমাধ্যম কর্মীরা সেখানে ঢোকার আগে চিফ প্রসিকিউটর তিনি সাথে ছিলেন এবং অন্যান্য প্রসিকিউটর সাথে ছিলেন। মূলত আজকে যে কারণে সেখানে যাওয়া, সেই ট্রাইব্যুনাল 1-এর যারা বিচারপতি রয়েছেন, চেয়ারম্যান গোলাম মর্তুজা সহ বাকি আরও 2জন বিচারপতি, তারা সরাসরি সেখানে গেছেন। দেখেন, সাধারণত আমরা যেটি দেখি যে ফৌজদারি যে বিচার হয় সেই বিচারের ক্ষেত্রে আমরা কিন্তু দেখি যে ক্রাইম সিন যেটি বা যেখানে অপরাধ হয়েছে সেই জায়গা কিন্তু সরাসরি আদালত যান না সেটি দেখতে, কিন্তু এই ক্ষেত্রে যান, যেহেতু এটি অনেক বড় অপরাধ, মানবতা বিরোধী অপরাধ, বিশ্বব্যাপী রুয়ান্ডা ট্রায়াল সহ বিভিন্ন ট্রায়ালের ক্ষেত্রে এগুলো বিচারকরা সরাসরি যে গণহত্যার জায়গা, যে মানবতা বিরোধী অপরাধ কোথায় সংগঠিত হয়েছে সেটি তারা সরেজমিনে আদালত কিন্তু দেখতে যান। আজকেও সেটি গেছেন র্যাব 1-এর এবং আগামী শনিবার আমরা যতটুকু জানতে পেরেছি, আপনি জানেন যে এটি ছিল র্যাবের যেই বন্দিশালা, অর্থাৎ টিএফআই সেল বলা হয়, টাস্ক ফোর্স ইন্টারোগেশন সেল বলা হয়, এবং আরেকটি হচ্ছে জেআইসি জয়েন্ট ইন্টারোগেশন সেল, যেটি ডিজিএফআই পরিচালিত ছিল সেনাবাহিনীর ভেতরে সেনানিবাসের মধ্যে, সেটিতে আগামী শনিবার তারা যাবেন পরিদর্শনে, তেমনটি আমরা জানতে পেরেছি। তো আজকের ভিতরে আমরা যেটি দেখেছি যে মোট 29টি কক্ষ কিন্তু ছোট ছোট বড় এরকম রয়েছে এবং প্রত্যেকটা অন্ধকার, কোনো জানলা দরজা নেই। এখন যতটুকু আলো দেখা যাচ্ছে এটি কিন্তু গত 2-2.5 বছর ধরে সেগুলো চেঞ্জ করা হয়েছে, পরিবর্তন করা হয়েছে, তারপরে খানিকটা, তারপরেও আমরা সেখানে সব মিলিয়ে আধা ঘন্টা 40 মিনিট যা ছিলাম তাতেই কিন্তু আমাদের সহকর্মীদের বেশিরভাগই অনেকটা অসুস্থ হয়ে যাওয়ার মতো অবস্থা, কারণ ভেতরে একেবারেই মানে যেভাবে অক্সিজেন সংকট, ঠিক একইভাবে ভেতরের যে পরিবেশ অত্যন্ত নোংরা, সব মিলিয়ে আর কি। সেখানে আপনি যদি একটু চিন্তা করেন, চিফ প্রসিকিউটর সেটি বলছিলেন যে এটি কিন্তু কোনো কল্পনা নয়, সেখানে বছরের পর বছর, মাসের পর মাস সেখানে কিন্তু বন্দীদের রাখা হয়েছে। বিশেষ করে আপনি জানেন যে ব্যারিস্টার আরমান, যিনি এখন সংসদ সদস্য, বর্তমান যিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, তাকেও কিন্তু সেখানে রাখা হয়েছিল, এরকম অনেককে রাখা হয়েছে। এবং যেটি আমরা দেখেছি যে ধরেন আমাদের বাড়ির যে বাসাবাড়ির ফ্ল্যাটগুলোর যে একটা রুম থাকে, সেই একটা রুমকে 10টি রুমে ভাগ করা হয়েছে, দেয়াল তোলে ছোট 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 খুপড়ি ঘরের মতো বানানো হয়েছে, সেখানে এক একজনকে রাখা হতো এবং তাদেরকে শুধুমাত্র যখন ওয়াশরুমে যাওয়ার দরকার হতো সেখানে কেউ একজন সাথে করে নিয়ে যেতেন। নিয়ে যাওয়ার সময় তারা কিন্তু বর্ণনায় বলেছে যে আমরা শুধু একটি এক্সজস্ট ফ্যানের শব্দ শুনতে পেতাম, সেই ফ্যানটি আপনি এখনই দেখতে পাচ্ছেন, সেই ফ্যানটি কিন্তু দেখা যাচ্ছে, এবং বলতো যে জানালা দিয়ে একটি কাঁঠাল গাছ আমরা দেখতে পাচ্তাম, সেটিও সেখানে রয়েছে। এবং তাদেরকে যখন ঢুকানো হতো যে পথ দিয়ে, বের কথা হতো আরেক পথ দিয়ে, কোনো কারণে যদি সেখান থেকে তাদের জিজ্ঞাসাবাদের জন্য অন্য কোথাও নেওয়া হয়। এবং এই যে পুরো বাড়িটি 2 তলা একটা পরিত্যক্ত বাড়ি, সেই বাড়ির ভেতরে কিন্তু 3টে ভাগ ছিল। একটি হচ্ছে নিয়ে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের যে জায়গা, এবং সেখানে টর্চার সেল ছিল, আলাদা রুমে জিজ্ঞাসাবাদ করা হতো টর্চার করার পরে। আরেকটি ছিল সেখানে আলাদাভাবে বন্দীদেরকে যেখানে রাখা হতো, একেবারে যে ঘরগুলোর বর্ণনা দিলাম। এবং আরেকটি জায়গা হচ্ছে প্রশাসনিক, বা ওখানে যারা দায়িত্ব ছিলেন র্যাব কর্মকর্তারা, তারা আজকে চিফ প্রসিকিউটর এবং বিচারপতিরা তারা ঘুরে আসার পরে র্যাব 1-এর যেই মূল যেই প্রশাসনিক ভবন, সেখানে কিন্তু তিনি ব্রিফ করেছেন
এবং সেই ব্রিফে তাকে আমরা জানতে চেয়েছিলাম এবং তিনি সেটি বলেছেন যে এখানে তো অপরাধ দুটি হয়েছে, এক হচ্ছে যারা এই বন্দীদেরকে বন্দী করে রেখেছে সেটি, এবং 5 আগস্টের পরে যারা এটিকে এই আলামত নষ্ট করার চেষ্টা করা হয়েছে বিভিন্ন, এই যে দেখুন আপনি, সেটি কিন্তু নতুন দেয়াল তুলে সেই ঘরগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, পরবর্তীতে ইনভেস্টিগেশন টিম অর্থাৎ গুম কমিশন যে সেটি ভেঙে বের করেছে। তো এই যারা তথ্য লোপাট বা গোপন করার চেষ্টা করা হয়েছে তারাও র্যাবের সাথে সংশ্লিষ্ট। জি, তো সেখানে তাদেরকে যেভাবে রাখা হয়েছে এবং বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রীকে ভারতে নিয়ে যাওয়ার আগে কিন্তু এখানেই নিয়ে রাখা হয়েছিল এই গোপন বন্দিখানে। আপনি দেখুন এখানে আমরা সেই সময় অনেক খবর প্রচার করতাম যে অনেককে খুঁজে পাওয়া যাচ্ছে না, অথবা এই ঢাকা শহর থেকে রাতের বেলায় সেখান থেকে ধরে নিয়ে যাওয়ার পরে আর কোনো খোঁজ নেই, অথচ তাদেরকে কিন্তু ঠিক ঢাকা শহরের একেবারে বলতে গেলে এয়ারপোর্টের পাশে এরকম একটা ব্যস্ত জায়গায় এরকম গোপন একটি ঘরের ভিতর রাখা হয়েছে, কেউ হয়তো টেরও পেত না, অনেকেই এখান থেকে ধরে নিয়ে যায়। যেমন জিয়াউল হাসানের কথা তো আপনার এরই মধ্যে আমরা বিভিন্ন সময় চিফ প্রসিকিউটর বলেছেন, আদালতে বিভিন্ন জবানবন্দিতে এসেছে যে তিনি কিভাবে ধরে নিয়ে যে সরাসরি সেখানে গুলি করে হত্যা করেছেন। এই টঙ্গীর বিভিন্ন ব্রিজের বর্ণনা এসছে, যাত্রা তারপরে বরিশাল এলাকায় বিভিন্ন জায়গায় নিয়ে শীতলক্ষা নদীতে, বুড়িগঙ্গা নদীতে এখানে কিন্তু রাখা হতো, এখান থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। এবং এই বর্ণনাগুলো কিন্তু অন্য কেউ নয়, ঠিক যে সমস্ত কর্মকর্তারা এই সমস্ত অপরাধের সাথে জড়িত, যারা অভিযুক্ত, তাদের সহযোগী যে অন্যান্য যেই জুনিয়র অফিসার বা অন্যান্য যারা সেখানে সিপাহী ছিলেন, তাদের বর্ণনায় কিন্তু আদালতে এগুলো এসছে। আরেকটি বিষয়ে আমরা যেটি জিজ্ঞেস করেছিলাম যে আসলে এইখানে যে বন্দি রাখা হয়েছিল সেই ব্যাপারে সাক্ষী কারা দিচ্ছেন, প্রসিকিউশন তাদের নাম বলেননি, কিন্তু তারা বলেছেন যে যারা পরবর্তীতে এই দেয়ালগুলো তুলে ঘরগুলোকে বন্ধ করার চেষ্টা করেছে, আলামত নষ্ট করে দেওয়ার চেষ্টা করেছে, তাদের অনেককেই কিন্তু এখন সাক্ষী করা হয়েছে। সুতরাং এটি অত্যন্ত শক্ত এবং স্ট্রং সাক্ষ্য আগামী দিনে ট্রাইব্যুনালে আসবে, সেটি কিন্তু তারা বলেছেন। এবং এরই মধ্যে অনেকে সেখানে সাক্ষ্য দিয়েছেন, যারা ভিকটিম ছিলেন তারা। আজকে অনেক ভিকটিমরাও কিন্তু সেখানে ছিল, আপনি জানেন যে সংরক্ষিত আসনের সংসদ সদস্য তুলি সহ আরও অনেকেই সেখানে ছিলেন, তারা তাদের মতো দেখেছেন। এবং সব মিলিয়ে আমরা যেটা ঘুরে দেখলাম, এখানে মূল গুরুত্ব আজকের এই পুরো পরিদর্শনে সেটা হচ্ছে আদালত নিজ চোখে কোনো সাক্ষী, জবানবন্দি অথবা আসামি পক্ষ, রাষ্ট্রপক্ষ কারণ নয়, বিচারপতিরা নিজ চোখে দেখে এসছেন কোথায় নির্যাতন করার জন্য বছরের পর বছর আয়নাঘরে বন্দীদের রাখা হতো। ধন্যবাদ জাহিদুল বাশার। বার্তা কক্ষ থেকে র্যাবের গোপন বন্দিশালা পরিদর্শন নিয়ে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।